নির্বাচন রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। দেশে ফিরে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত মানুষের ঢল, সহজ হবে গণতন্ত্রের উত্তরণ, বললেন বিএনপি মহাসচিব। তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। পায়ে হেঁটেই ঢুকলেন গুলশানের বাসা ফিরোজায়। ভ্রমণ ক্লান্তি থাকলেও সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন চিকিৎসক। উনার পক্ষে এটি সত্যিকার অর্থে কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। ঐকমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা দিল এনসিপি। ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ এবং নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার চায় দলটি। কোরবানির ঈদে সরকারি কর্মচারীরা ছুটি পাচ্ছেন 10 দিন। আগের 2 শনিবার খোলা থাকবে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান, নির্বিঘ্ন ঈদ যাত্রার আশা। সাইবার সুরক্ষা আইনের সংশোধনীর খসড়া অনুমোদন। ইন্টারনেট এখন মৌলিক অধিকার, আগামী সপ্তাহেই জারি হতে পারে অধ্যাদেশ। সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে অনিয়ম এবং আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। যমুনার অনুসন্ধানের জের ধরে পেট্রোলিয়াম কর্পোরেশনে অভিযান। ফিফার অনুমোদন পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। 10 জুন বাংলাদেশের হয়ে ঘটতে পারে অভিষেক। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: ভারত জুড়ে যুদ্ধের প্রস্তুতি নেয়ার ঘোষণা কেন্দ্রীয় সরকারের। পাকিস্তানের সাথে সৃষ্ট উত্তেজনার মাঝে রাজ্যে রাজ্যে সামরিক মহড়ার নির্দেশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। 4 মাস পর চিকিৎসা শেষে ফিরলেন খালেদা জিয়া। লাখো নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারপারসন। হাত নেড়ে শুভেচ্ছা এবং ভালোবাসার জবাব দেন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরের সড়ক এবং আশপাশে ঢল নামে নেতাকর্মীদের। সুস্থ হয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরায় উচ্ছ্বাস ছিল সবার মাঝে। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার ফেরা গণতন্ত্র উত্তরণের পথ আরও সহজ করবে। এই আবেগ, এই উচ্ছ্বাস আর জনতার ঢল সেই নেত্রীকে ঘিরে, যার বিদেশে চিকিৎসা নেয়ার পথ বন্ধ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময়। লন্ডন থেকে কাতার হয়ে খালেদা জিয়া পৌঁছান দেশে। বিমানবন্দর থেকে ব্যক্তিগত গাড়িতে উঠে রওনা হন বাসভবন ফিরোজার দিকে। খালেদা জিয়ার গাড়িবহর বের হতেই উচ্ছ্বসিত হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষ। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে মাইলের পর মাইল হেঁটেছেন বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর ছেড়ে গাড়িবহর যত এগিয়েছে, জনতার ঢল ততই বেড়েছে। খিলক্ষেত কুর্মিটোলা থেকে বনানী সড়ক, রাস্তার একপাশে দলীয় জাতীয় পতাকা নিয়ে ভোর থেকে অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ। গাড়িবহর কাছে আসতেই ফুল বৃষ্টি আর স্লোগানে তাদের নেত্রীকে স্বাগত জানান। হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারপারসন। জনতার নেত্রী, জনগণের নেত্রী, এটাই তো বোঝা যায় বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী। ঈদের দিনের চেয়েও আনন্দ মনে হচ্ছে। হয়তোবা আমরা ম্যাডামকে দেখতে পারবো না, হয়তো দূর থেকে দেখবো, গাড়িতে যাচ্ছে। সুস্থ অবস্থায় আমাদের দেশে ফিরেছেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন আবারও রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেত্রী সাধারণত গাড়ির সামনে না বসলেও এদিন তাকে সেখানেই বসতে দেখা যায়। পেছনে ছিলেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলার রহমান। বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পৌঁছাতে গাড়িবহরের সময় লাগে 2 ঘন্টার বেশি।
পুরোটা সময় জুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। খালেদা জিয়াকে ঘিরে নতুন প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা। সামনের নির্বাচনে আমরা ম্যাডামকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই। বিএনপি আগের থেকে এখন অনেক শক্তিশালী, ভবিষ্যতে বিএনপি আরো শক্তিশালী হয়ে বাংলাদেশ পুনর্গঠনের ভূমিকা পালন করবে। একমাত্র ঐক্যের প্রতীক বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতি। এর আগে সকাল 11:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। হাজারো নেতাকর্মীর ভালোবাসা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দুপুর নাগাদ গুলশানের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে বহুবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ থেকে দেশে ফিরেছেন, তবে এবারে ফেরার গুরুত্বটা অন্য সববারের তুলনায় অনেক বেশি ভিন্ন। দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ 3 সদস্যের দেশে ফেরা অনেক সমীকরণের ইঙ্গিত দেয়। তবে শেষ পর্যন্ত খালেদা জিয়া আর ডাক্তার জুবাইদা রহমানের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা বিএনপি ভোটের মাঠে কতটা কাজে লাগাতে পারে তাই এখন দেখার বিষয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পথে পথে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। সঙ্গে ছিলেন 17 বছর পর দেশে ফেরা পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, ভ্রমণের ধকল থাকলেও খালেদা জিয়া আগের তুলনায় অনেক সুস্থ। দেশে ফিরলেন, নিজ আঙ্গিনায় ফিরলেন, ঘরে ফিরলেন তিনি। ফিরলেন গুলশানের ভাড়া বাসা ফিরোজায়। প্রায় 4 মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফিরলেন দেশ ও জনগণের মাঝে। দুপুর 1:25 গুলশান অ্যাভিনিউর বাসায় প্রবেশ করেন খালেদা জিয়া। তাকে বহন করা গাড়িটি তখন ফুলে ফুলে আচ্ছাদিত। পথে পথে অভ্যর্থনা আর জনতার ভালোবাসায় সিক্ত আপসীন এই নেত্রী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই প্রবেশ করলেন নিজ গৃহে। 17 বছর পর দেশে ফেরা বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের হাতে ভর দিয়ে এগিয়ে গেলেন ঘরের পথে। সময়ের ব্যবধান মাত্র 4 মাস, কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের বহুল কাঙ্ক্ষিত বিদেশে চিকিৎসা নিয়ে নিজ দেশে ফেরা এক অনন্য প্রত্যাবর্তনী। নির্জন কারাবাসে নানান ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ফ্যাসিবাদী শাসনামলে যিনি বারবার বঞ্চিত হয়েছিলেন সেই উন্নত চিকিৎসা থেকে। কেমন আছেন এখন খালেদা জিয়া? অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে একজন মায়ের দেখা হলো তার সন্তানের সঙ্গে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া কিংবা নিপীড়নের শিকার সেই মা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আর সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা সন্তানের একান্ত মুহূর্তগুলো যেন খালেদা জিয়াকে করেছে মানসিকভাবে আরও সুস্থ। রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন, উনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। উনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থিত ছিলেন। তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। বিএনপি চেয়ারপারসন ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করে 11:15 নাগাদ। 11:30টার দিকে বিমানবন্দর এলাকা ছেড়ে গুলশানের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়ার গাড়িবহর। বিপুল জনস্রোত ঠেলে ফিরোজায় পৌঁছাতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এর মধ্যে বনানী গুলশান 2-এর নির্ধারিত রুটও এড়িয়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
2015 সালে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সেই টানা আন্দোলনের সময় খালেদা জিয়া যখন নিজ কার্যালয়ে গৃহবন্দী, তখনই মারা যায় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। 2018 সালে কারাবন্দী হতে হয় বিএনপি চেয়ারপারসনকে। দুরারোগ্য নানান ব্যাধিতে আক্রান্ত খালেদা জিয়ার বারবার বিদেশে উন্নত চিকিৎসার দাবি উপেক্ষিত হয় পতিত সরকারের দ্বারা। এবার চিকিৎসার সুযোগ মিলল। প্রায় 4 মাস চিকিৎসা শেষে তার দেশে ফেরাকে ঘিরে ঢাকার রাজপথে এই জনস্রোত। সাধারণ মানুষ মনে করছেন আগামী রাজনীতিতে টনিক হিসেবে কাজ করবে বিএনপি চেয়ারপারসনের দেশে অবস্থান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষা এবং সেনাবাহিনী আর বিজিবি। ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরাও। বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ঢেকে ফেলা হয় নিরাপত্তা চাদরে। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানিয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ 4 মাসের অপেক্ষার প্রহর শেষ। দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে এক নজর দেখতে এয়ারপোর্ট থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত ঢল নামে নেতাকর্মীদের। চতুর্দিকে আমরা একত্রিত হয়েছি, তাকে এক নজর দেখব এই আশায়। অন্যায়ের সাথে আপোষ করে নিবিধায় তিনি জনগণের ভালোবাসায় এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক হাইটটা পর্যন্ত এসে পড়ছে। আমরা চাই যে উনি সুস্থ হয়ে দলের হাল ধরবেন, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই হযরত শাহজালাল বিমানবন্দরের চারদিকে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। নিয়মিত বাহিনীর পাশাপাশি ছিলেন সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও। এয়ারপোর্ট থেকে ধীরে ধীরে গাড়ি বহর এগিয়ে চলে গুলশানের দিকে। বিএনপি চেয়ারপারসনের আগমনকে কেন্দ্র করে গুলশানের বাসা ফিরোজার আশপাশেও কঠোর নিরাপত্তার বলয় তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবেই, পাশাপাশি আমরা সেটাকে জোরদার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। বিমানবন্দর থেকে গুলশানের এই যাত্রা নির্বিঘ্নে নেয়া পদক্ষেপে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া। আপনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনের সড়কটিতে আপাতত গাড়ি চলাচল বন্ধ রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে খালেদা জিয়ার দেশে ফেরার দিন, সাপ্তাহিক কর্মদিবস এবং এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে সড়কে যান চলাচলে নেওয়া হয় বিকল্প ব্যবস্থা। চলাচল স্বাভাবিক রাখতে প্রথমবারের মতো 6 ঘন্টার জন্য এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা চলাচল করে। বিএনপির পক্ষ থেকেও নানান পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু তারপরও বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে যানজট এড়ানো যায়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশান সড়ক পর্যন্ত নেতাকর্মীদের ঢল, যার প্রভাব পড়ে রাজধানীর বিমানবন্দর সড়কে। নেতাকর্মীদের ভিড়ে অনেকটাই স্থবির হয়ে পড়ে যান চলাচল। যদিও নির্দেশনা ছিল শুধু সড়কের এক পাশে অবস্থান নিয়ে চেয়ারপারসনকে স্বাগত জানাতে পারবে নেতাকর্মীরা। তবে সড়কে ভোগান্তি কমাতে প্রথমবারের মতো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুপুর 1টা পর্যন্ত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় ডিএমপি। টোল দেওয়ার মাধ্যমে 6 ঘন্টা চলে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা, যে কারণে যান চলাচলের চাপ অনেকটা সামাল দেওয়া সম্ভব হয়। এলিভেটেডে কোনো যানজট ছিল না এবং যত বাইকারদের দেখেছি তারা কেউ ওভার স্পিডিং করে না। যাতায়াতে অনেক সুবিধা হয়েছে, অনেক শান্তি পেয়েছি। এ পর্যন্ত উঠতে পারিনি, এই ব্রিজের মধ্যে আজকে ওঠার সুযোগ পাইলাম, এই জন্য অনেক ভালো লাগতেছে। তবে যানবাহনের বাড়তি চাপে এক্সপ্রেসওয়ের উপরও ছিল ক্ষণিক অচল অবস্থা। মোটরসাইকেল ও সিএনজি চলাচল করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। অন্যদিন তো 8টা সাড়ে 8টার দিকে বেরোই, তারপর সেই পরীক্ষা দিতে যাই। আজকে 4টার দিকে বেরোইছি, তারপর নিশ্চয়তা নাই যে ভালোই পৌঁছাবো। রাস্তায় একটা ওপেন করে দিছে আমাদের জন্য, যে ফ্রি করে দিছে আজকের জন্য ছাড় দিছে আমাদের ম্যাডাম আসার উপলক্ষে আমাদেরকে আজকে ছাড় দিছে, এটা সবার জন্য। এখানটা বাসে আজকে গেলে আমরা প্রোগ্রাম করতে পারতাম না। বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবনে প্রবেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে বিমানবন্দর সড়কের পরিস্থিতি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকায় পা রেখে অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সন্ধ্যা 6:30টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেট কারে করে নগরীর পান্থপথে বেসরকারি হাসপাতাল স্কয়ারে যান তিনি। ডাক্তার জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থ অবস্থায় গত কয়েকদিন ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। প্রায় 17 বছর পর মায়ের সাথে দেখা হওয়ায়
ডক্টর জোবাইদাকে খুবই উচ্ছ্বসিত দেখা যায়। এ সময় তিনি তার মাকে ফুল দিয়ে শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করেন। পরে ডাক্তার জোবাইদা ধানমন্ডিতে তার নিজ বাসভবন মাহবুব ভবনে যান। তিনি সেখানে পৌঁছালে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত সুরভির শিশুরা তাকে স্বাগত জানায়। তার বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডাক্তার জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌবাহিনী প্রধান ছিলেন, আর তার চাচা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল MAG ওসমানী। ঈদ উল আজহার ছুটি এবার শুরু হচ্ছে 5ই জুন থেকে। 10 দিনের দীর্ঘ ছুটি শেষে 15ই জুন খুলবে অফিস আদালত। দুপুরে সরকারের এই সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানানো হয় 17 এবং 24 মে শনিবার খোলা থাকবে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলো। তবে 10 দিনের এই ছুটির মধ্যে ব্যাংক এবং বেসরকারি প্রতিষ্ঠান কত দিনের ছুটি পাবে সেটা সিদ্ধান্ত নেবে স্ব প্রতিষ্ঠান। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে প্রতি বছর ঈদযাত্রা মানে ঝক্কি ঝামেলা। গেল রোজার ঈদে দেখা যায় ভিন্ন চিত্র। 9 দিনের ছুটি দেয় ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি কাটান দেশের মানুষ। আসছে কোরবানির ঈদ, নির্বিঘ্নে উদযাপনের রেকর্ড ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সকালে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয় গত রোজার ঈদের 9 দিনের ছুটির মতো এবারের ঈদুল আজহায় দেওয়া হবে বেশ লম্বা ছুটি। এরই প্রেক্ষিতে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এবারের ঈদুল আজহায় ছুটি হবে 10 দিনের। তবে লম্বা ছুটির কারণে 17 ও 24 মে শনিবার খোলা থাকবে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান। 5 জুন থেকে 10 জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে এন্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রে সেইটাকে ছুটি ঘোষণা করে 17 মে এবং 24 মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন। ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। শফিকুল আলম আরো বলেন, তবে ব্যাংক সহ বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মতো ছুটি ঘোষণা করবে। ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি অ্যাক্ট দিয়ে চলেন, ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবেন, প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবেন। এদিকে অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে খুশি সরকারি চাকরিজীবীরা। তবে 10 দিন না হলেও অন্তত 1 সপ্তাহ ছুটি দেওয়ার দাবি জানিয়েছেন বেসরকারি চাকরিজীবীরা। এই ঈদের 10 দিন ছুটি আমার কাছে মনে হচ্ছে আমি ঈদের চেয়ে বেশি খুশি। বেসরকারি চাকরিজীবীরা আমাদের আসলে ছুটির কোনো নিয়ম কানুন নাই, কিন্তু বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই ছুটিটা আসলে 10 দিন হওয়া উচিত, না হলে অ্যাটলিস্ট 1 সপ্তাহ হওয়া উচিত। যারা বেসরকারি সেক্টর কাজ দেখভাল করেন তাদের প্রতি অনুরোধ রাখবো তারাও যেন সরকারের সাথে তাল মিলিয়ে তাদের অফিস আদালতকে সেরকম যেন 10 দিন ছুটি তারা ব্যবস্থা করে দেন। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও নিরাপদে নির্বিঘ্নে পালিত হবে বলে আশা সাধারণ মানুষের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। তরুণদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনৈতিক কর্মীদের সাথে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। বলেন, তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য উৎসাহ দিতে হবে, নয়তো তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না। বর্তমান সরকারের মূল প্রতিশ্রুতি কাঠামোগত সংস্কার বলেও জানান প্রধান উপদেষ্টা। সফররত রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের তরুণদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করে বলেন, অনেক তরুণ বাংলাদেশে জীবনে একবারও ভোট দিতে পারেননি, তাই তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কী পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে জানতে চান তারা। আর ডক্টর ইউনূস জানান, ভোটাধিকার ফেরাতে নির্বাচন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার অত্যন্ত জরুরি। রাষ্ট্র গঠনে মৌলিক সংস্কারের রূপরেখা ঐকমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতা মৌলিক সংস্কারের মূল ভিত্তি বলছে তারা। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদ জাতীয় সাংবিধানিক কাউন্সিলের অধীনে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের কথাও বলেছে এনসিপি। সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে গণভোট এবং ইসির জবাবদিহিতা নিশ্চিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত সহ বেশ কিছু বিষয়ে সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হওয়ার পর যে কোনো দিন নির্বাচন আয়োজনের কথা বলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার কমিশনগুলোর সুপারিশের বাইরে মৌলিক সংস্কারের রূপরেখা ঐকমত্য কমিশনকে দিয়েছে দলটি। সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় সনদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি হবে। আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য ক্ষমতার ভারসাম্য চায় এনসিপি। এজন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা সংকোচন, ৭০ অনুচ্ছেদ সংশোধন করে প্রধানমন্ত্রীর বিপক্ষে অনাস্থা ভোট, বিরোধী দল থেকে স্পিকার ও স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ, ইলেকটোরাল কলেজের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কিছু পরামর্শ দিয়েছে দলটি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে এবং সাংবিধানিক যে পদ, এই পদগুলোতে নিয়োগদানের কাজটি করবে। নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে গেজেট প্রকাশের পরও ফলাফল বাতিল, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না হওয়া, দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণের ভোটে প্রত্যাহারের সুপারিশ করেছে এনসিপি। নির্বাচন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, কিন্তু তার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটাকে বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যে নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সুপারিশও করেছে এনসিপি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করা হয়, যাতে করে সেই সরকারগুলো দীর্ঘ সময়ব্যাপী ক্ষমতায় থাকবার যে মানুষ সেটা কমে আসে। পুরো সংস্কার নয়, নির্বাচনের আগে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়নের দাবি জাতীয় নাগরিক পার্টির। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাতের আধারে উপর্যুপরি হামলা চালিয়ে শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছিল, তবে এক যুগ পরে এসেও সেই হত্যাকাণ্ডের বিচার না হওয়া দুঃখজনক, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে শাপলা চত্বরের হত্যাকাণ্ড শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, যেসব বুদ্ধিজীবীরা শাপলা চত্বরে হত্যাকাণ্ডের সাফাই গিয়েছিল তারাও সমান অপরাধী। এই অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। অভ্যুত্থানের ৯ মাস পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীন কোনো কমিটি গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। অবিলম্বে স্বাধীন কমিশন গঠন করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিচার নিশ্চিতের দাবি জানান। একই সাথে যাদের হত্যা করা হয়েছে সেসব শহীদদের স্বীকৃতি এবং তাদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার আহ্বানও জানান তিনি। শাপলা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ, তাদের দোসর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন তাদের প্রত্যেককে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তদন্ত করে সঠিকভাবে বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অভ্যুত্থানের এতগুলো মাস পার হয়ে যাওয়ার পরেও শাপলা হত্যাকাণ্ডের ঘটনাকে সামনে নিয়ে কোনো বিচার প্রক্রিয়া এবং স্বাধীন কোনো তদন্ত কমিশন গঠন করা হয়নি। ইন্টারনেট এখন মৌলিক অধিকার। উপদেষ্টা পরিষদের সভায় পাশ হওয়া খসড়া সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অনলাইন জুয়া। পরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা। নারী সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ঐক্যমত্য ছাড়া বড় কোনো সংস্কার বাস্তবায়ন করা হবে না। এদিকে সংসদীয় নির্বাচন এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ডিজিটাল জগতে অপরাধ দমনে তথ্য প্রযুক্তি আইন করা হয় ২০০৬ সালে। আইনটির ৫৭ ধারা নিয়ে ওঠে চরম বিতর্ক। এ ধারায় হয়রানির শিকার হন অনেকে। ব্যাপক সমালোচনার মুখে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন করে আওয়ামী লীগ সরকার। এতে আগের আইনের ৫৭ ধারার অপরাধগুলো বিভিন্ন ধারায় ভেঙে সংযুক্ত করা হয়। অভিযোগ ওঠে ধারাগুলোর রাজনৈতিক কারণে। এক গবেষণায় দেখা গেছে, এসব ধারায় অভিযোগকারীরা ৭৮ ভাগই ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। সমালোচনা, আন্দোলন, জাতিসংঘ সহ বিভিন্ন বিদেশি সংস্থার আপত্তির মুখে ২০২৩ সালে ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে প্রণয়ন করা হয় সাইবার সিকিউরিটি আইন। এতেও রাখা হয় বিতর্কিত ধারা।
গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিলের ঘোষণা দেয়। তৈরি করা হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া। বাদ দেওয়া হয় 9টি ধারা। প্রথম দফায় এটি নিয়েও বিতর্ক ওঠে। তাই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক মতামতের পর দ্বিতীয় দফায় মঙ্গলবার উপদেষ্টা পরিষদে ওঠে খসড়াটি, যাতে বলা হলো ইন্টারনেট মৌলিক অধিকার। প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, প্রস্তাবিত অধ্যাদেশ সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে। এবং এই 9টা ধারা ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনা আগের আইনে যেভাবে উল্লেখ ছিল সেটা করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি উৎসাহমূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান, সেটা বিলুপ্ত করা হয়েছে। এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো। আওয়ামী লীগের আমলে সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানান আসিফ নজরুল। নারী সংস্কার কমিশন প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, কমিশনের প্রস্তাব সরকারি সিদ্ধান্ত নয়। ভিন্নমত পোষণে সহনশীল ও শালীনতার পরিচয় দেওয়ার আহ্বান জানান এই উপদেষ্টা। আমাদের যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা সংস্কার কমিশনের প্রস্তাব, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। তা আমরা আশা করব ভিন্নমত এবং প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন সহনশীলতা এবং শালীনতার পরিচয় দেয়। ব্রিফিংয়ে এলজিইডি উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদ যুব উদ্যোক্তা নীতিমালা 2025-এর অনুমোদন দিয়েছে। সামাজিক ব্যবসা হিসেবে ঘূর্ণায়মান ঋণ তহবিল প্রতিষ্ঠা করে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রাপ্তিতে উদ্যোক্তাদের সহায়তা করা হবে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, ট্রাস্ট ফান্ড ইত্যাদির মাধ্যমে উদ্যোক্তাদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সরকারি এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রিতে পেট্রোলিয়াম কর্পোরেশনের বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বছরে 14 লাখ গ্রাহককে গ্যাস সরবরাহের কথা বলা হলেও বাজারে এর অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। দুদক কর্মকর্তারা বলছেন, বিপিসির সিলিন্ডার গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে দ্বিগুণ দামে বিক্রি করে আসছিল ডিলাররা। আর এতে যোগসাজশ আছে বিপিসির অসাধু কর্মকর্তাদের। সরকারি থেকে বেসরকারিতে ঢুকেছেন কেন? পকেটের মধ্যে গ্যাস থাকে না। বাজারে বেসরকারি কোম্পানির এলপি গ্যাস সিলিন্ডার যে দামে বিক্রি হয় তার চেয়ে প্রায় অর্ধেক দাম সরকারি গ্যাস সিলিন্ডারের। আর এই সুযোগটি নিয়ে বিপিসির কিছু কর্মকর্তা ও ডিলাররা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এই অনিয়ম নিয়ে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে গত 25 এপ্রিল। এরপর শুরু হয় তোলপাড়। এর আগে গ্রাহকরা জানতেনই না 700 টাকার মধ্যেই সরকারি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়। এই তথ্যের উপর ভিত্তি করে মঙ্গলবার দিনভর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কার্যালয়ে অভিযান চালায় দুদক। সাধারণ গ্রাহকের কাছে যে গ্যাস 690 টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে 1400 থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গ্রাহক 690 টাকায় গ্যাস পাবে এবং এই জিনিসটা যে অনেকেই জানে না, এটা প্রচারণা তারা করতে পারেনি, মার্কেটিং সেলসের তারা ব্যর্থতা তাদের স্বীকার করে নিয়েছে। এটা 690 বিক্রি করার কথা, সেটা গিয়ে হচ্ছে 1400-1500 টাকা। আমরা ডিরেক্ট কিছু ডিলারদের সাথে কথা বলেছি, তারা এটা রিটেল পর্যায়ে প্রায় 1400-1250 এভাবে বিক্রি করছে। বিপিসির হিসাবে প্রতি বছর 14 লাখ এলপিজি সিলিন্ডার উৎপাদন করে সরকার। প্রতিটিতে বাড়তি 700 টাকা হিসাবে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রায় 1 লাখ কোটি টাকা। বিপিসির চেয়ারম্যানের দাবি, যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পরই তারা বিষয়টি জানতে পেরেছেন। বিপিসির বোতল থেকে নিয়ে আমরা দেখলাম যে অন্য বোতলে করছে, মানে যেটা হুইচ ইজ ভেরি ক্রিমিনাল অফেন্স একটা, যে সে রাতের অন্ধকারে নিয়ে যেয়ে বোতল চেঞ্জ করে সেটা আবার 1450 টাকা করে বিক্রি করছে। তো এটা তো একটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমি মনে করি যে এর বিরুদ্ধে অবশ্যই আমরা সরকার ব্যবস্থা নেবে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরবে, ব্যবস্থা নেবে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্য বিশ্লেষণ করে তারা পদক্ষেপ নেবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
শৃঙ্খলা ভঙ্গের মিথ্যা অভিযোগে 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের ট্রেনিং থেকে 321 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অব্যাহতি পাওয়া ক্যাডেট সাব ইন্সপেক্টররা। বাংলাদেশ পুলিশ একাডেমির 113 বছরের ইতিহাসে এমন নজির এই প্রথম বলেও মন্তব্য করেন তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। বলেন, যোগ্যতার শতভাগ প্রমাণ দিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই উত্তীর্ণ হয়ে ট্রেনিংয়ে যোগদান করেছিলেন। অথচ 1 বছরের ট্রেনিং শেষ করার পর কতগুলো মিথ্যা অভিযোগে তাদের 4 ধাপে অব্যাহতি দেওয়া হয়। তাছাড়া শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কিনা সেটা নিশ্চিতে সিসিটিভির ফুটেজ চেক করার অনুরোধ করেন তারা। বলেন, চাকরি করে যেখানে পরিবারের হাল ধরার কথা সেখানে এখন পরিবারের বোঝাই পরিণত হয়েছেন। এই অবস্থায় 321টি পরিবার সমাজের কটু কথায় এবং অর্থনৈতিকভাবে অন্ধকারে নিমজ্জিত বলেও জানান অব্যাহতি পাওয়া ক্যাডেট সাব ইন্সপেক্টররা। বর্তমানে অব্যাহতি দেয়া সকলকে চাকরিতে ফিরিয়ে দেশের সেবা করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। বাংলাদেশ পুলিশ একাডেমিতে কারো বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হলে নিয়ম অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের সুযোগ, শোকজ, তদন্ত কমিটি গঠন, সাক্ষ্য প্রমাণ নিয়ে সর্বশেষ অভিযোগ প্রমাণিত হলে অব্যাহতি দেওয়ার রীতি রয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে মিথ্যা ও সাজানো অভিযোগে এসব নিয়মের কোনো তোয়াক্কাই করেনি। গোপালগঞ্জে জিও ব্যাগ ফেলে শৈলদাহ নদীর ভাঙন রোধে কাজ শুরু করেছে প্রশাসন। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার সরাবাড়ি চিথলিয়া সড়কটির ভাঙন আটকাতে এই উদ্যোগ নেওয়া হয়। গত 30 এপ্রিল বিকেলে নদী ভাঙনের কবলে পড়ে সড়কটি। দেখতে দেখতে সড়কটির প্রায় 250 ফুট এলাকা নদীতে তলিয়ে যায়। যাতায়াত ভোগান্তিতে পড়ে 10 গ্রামের 30,000 মানুষ। সে সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার জেলা প্রশাসক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর আগে রোববার নদী ভাঙনের ফলে দেখা দেয়া ভাঙনে এলাকাবাসীর ভোগান্তি নিয়ে একটি রিপোর্ট করে যমুনা টেলিভিশন। আজকে ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করেছি এবং এই কাজটা অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে আমরা আশা করি ভাঙনটা বৃদ্ধি পাবে না ও আমরা এটা ভাঙন রোধ করতে সক্ষম হব। 175 কেজি ওজনের 94টি বস্তা প্রাথমিকভাবে এখানে ফেলা হয়েছে। আশা করছি এই যে ভাঙন প্রতিরোধে এটি একটা জোরদার ভূমিকা পালন করবে। বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমোদন পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। ফিফার ডিসিপ্লিনারি কমিটির ছাড়পত্র পাওয়ায় এবার লাল সবুজের জার্সিতে মাঠে নামতে আর কোনো বাধা রইল না সমিতের। 1 জুন কানাডায় ম্যাচ শেষে ঢাকা আসার কথা রয়েছে তার। তাই তো সব ঠিক থাকলে 10 জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে এই মিডফিল্ডারের। স্মৃতির পাতায় লিখে রাখার মতো একটি সপ্তাহ পার করছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। তৈরি হয়েছে সমিতের বাংলাদেশি পাসপোর্ট, সেই সাথে নাম লিখিয়েছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগে সপ্তাহ সেরা দলে। তবে এবার সেই আনন্দের জোয়ার দ্বিগুণ করে তুলল আরও এক খবর। লাল সবুজের জার্সিতে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন সমিত। গত 2 মে কানাডার টরন্টোতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের কনসুলেট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন সমিত। মাত্র 72 ঘন্টার মধ্যে তার পাসপোর্ট প্রস্তুত হয়। এর আগে 1 মে তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র সংগ্রহ করেন। এরপর করা হয় ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন। সেই আবেদন বিবেচনায় নিয়েই সমিত সোমকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দিল ফিফা। ফিফা থেকে একটা চিঠি এসেছে যে কোন কোন বাইলজ এর কারণে he is okay to play for Bangladesh, সেটা আমাদেরকে অফিশিয়ালি ইনফর্ম করে দিয়েছেন। So that is actually considered as the FIFA approval যেটাকে বলি আমরা। So alhamdulillah we have got it now. Accordingly আমি ইনফ্যাক্ট ওনার সাথে কথা বলেছি, I've reached out to him, ওনাকে জানিয়েছি। He's also very excited. লাল সবুজের জার্সিতে মাঠে নামতে এক ধাপ এগিয়ে যাওয়ার খবর এসেছিল সোমবার। মাতৃভূমির পাসপোর্ট পেয়েছিলেন সমিত। 24 ঘন্টা না পেরোতেই এবার শেষ অপেক্ষাও ফুরল দেশের ফুটবল ভক্তদের। তাই তো অপেক্ষা এখন 10 জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচে মাঠে নামার। জুনের 1 তারিখে ওনার একটি খেলা আছে, তারপরে খেলা হচ্ছে জুনের 9 তারিখে, যেটা উনি বলেছে উনি হি উইল স্কিপ। তারপরে খেলা আছে জুনের 15 তারিখে, যেটা হয়তো ইনশাল্লাহ খেলা শেষ করে হি উইড লাইক টু গো ব্যাক টু প্লে দ্যাট ম্যাচ। বাট আমাকে উনি বলেছে 1 তারিখে খেলেই উনি বাংলাদেশে আসতে চান। আমাদের অফিস থেকে আমরা দেখবো লজিস্টিক্যালি উইচ উড বি দ্য আর্লিয়েস্ট ফ্লাইট টু ব্রিং হিম টু বাংলাদেশ ইনশাল্লাহ। জুনের 10 তারিখে তো ইনশাল্লাহ উনি আসবেনই ইনশাল্লাহ। পরের ম্যাচগুলিতে কোনটাতে খেলতে পারবেন না সেটা আমরা এখন উই উইল ডিসকাস উইথ হিম। কদিন আগেই হামজা চৌধুরী দেশের ফুটবলকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। এবার লাল সবুজ দলটাকে এগিয়ে নিতে হামজা সমিত জুটি দেখার অপেক্ষায় কোটি ফুটবল ভক্ত। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।
পাকিস্তানের সাথে চলমান যুদ্ধ উত্তেজনার মধ্যেই ভারত জুড়ে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধকালীন তৎপরতার প্রশিক্ষণের উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত। 1971 সালের পর কেন্দ্রীয় সরকার এই প্রথমবার এই ধরনের মহড়ার নির্দেশ দিল। একযোগে দেশটির 244 জেলায় এই মহড়া চালানো হবে। শত্রু দেশের বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা এবং রাতে হামলা ঠেকাতে ব্ল্যাকআউট পদ্ধতির কার্যকারিতা পরীক্ষা করা হবে। এর পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক নাগরিকদের প্রশিক্ষিত করে তোলাও এই মহড়ার উদ্দেশ্য বলে জানানো হয়। এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।